দশক 2 বছর আগে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 2 বছর পর সেই জুলাইয়ে আওয়ামী সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতির পদত্যাগ এখন নতুন করে আলোচনা তৈরি করছে। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ দেরিতে হলেও জাতির উপর থেকে তার এই বিদায়ের মধ্য দিয়ে জাতির উপর থেকে কালো ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়া প্রাসঙ্গিক রাজনীতির নানা বিষয় নিয়ে আজ কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। ধন্যবাদ। এবং তার পাশে আছেন আলোচনা এগিয়ে নিতে চর্চা.com-এর সম্পাদক সোহরাব হোসেন। ধন্যবাদ। দর্শক, আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত হবার কথা রয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। খুব শীঘ্রই আশা করছি তিনি যুক্ত হবেন আমাদের সাথে। শুরুতেই মহসিন রশিদ, আমি আপনার কাছে একটু আসতে চাই, এই যে গত 2 বছর ধরে এনসিপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন দল যখন রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়ে দাবি করছিল এবং তাকে গ্রেপ্তারের দাবিও পর্যন্ত তারা তুলেছিলেন, কিন্তু তখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে সরিয়ে দিলে দেশে একটি সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এবং হবে, এমন কথা কিন্তু বিএনপি বলছে। রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে আসলে এই যে বিরোধী দলের যে কথা ছিল, বিরোধী দলের যে দাবি ছিল, তারা যে আন্দোলন করেছিলেন, সংসদে ওয়াকআউট পর্যন্ত করেছিলেন প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির, মানে এই বিষয়গুলো হচ্ছে তার এই পদত্যাগের আসলে ভূমিকা রেখেছিল কিনা, এই বিষয়গুলো তার পদত্যাগের পেছনে? না, এইগুলি তো কিছু না। ইউসি, উনি অসুস্থ আছেন, উনি বলেছেন ওনার কি সমস্যা আছে, এবং এই কারণেই উনি রিজাইন করেছেন। রাষ্ট্রপতি ইজ অ্যান ইনস্টিটিউশন, এইটা ব্যক্তি রিজাইন করেছে, ইনস্টিটিউশনটা প্রোটেক্টেড ইনস্টিটিউশন। আর্টিকেল 51-এ এটা একটা প্রোটেক্টেড ইনস্টিটিউশন। এইখানে রাষ্ট্রপতিকে ইমিউনিটি দেওয়া আছে। উনি বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল, উনি রাষ্ট্রপতি থাকাকালীন যাই করবেন হি ইজ ইমিউন, আপনি ওনার প্রশ্ন তুলতে পারবেন না। সো এরা যা ধরেন অপোজিশন বা এরা অনেক কিছু বলে, বুঝে বলে না বুঝে বলে, যদিও আমির জামাতকে লিডার অফ দি অপোজিশন হিসাবে উনি যা উচ্চারণ করবেন হি মাস্ট বি ভেরি কেয়ারফুল। ওনার আইন, কনস্টিটিউশন বা এগুলি গ্রেফতার আপনি করতে বা যারাই চাচ্ছে গ্রেফতার করতে, কোন দুঃখে গ্রেফতার করতে চাচ্ছেন আপনি ওনাকে? হোয়াট রং হ্যাজ হি কমিটেড? নাম্বার 1। নাম্বার 2, আপনার যে প্রশ্নটি ছিল যে উনি ওই আপনার 5th অগস্টের সময়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমাদের সংবিধানে একটি ইনস্টিটিউশন হচ্ছে মানে এক্সিকিউটিভ, নির্বাহীর মধ্যে কয়টা ইনস্টিটিউশন আছে? একটা হলো রাষ্ট্রপতি, নির্বাহী বিভাগের কথা বলছি। আর একটি ইনস্টিটিউশন হলো প্রধানমন্ত্রী, আর একটি ইনস্টিটিউশন হলো ক্যাবিনেট। এই 3টা ইনস্টিটিউশন আছে আমাদের নির্বাহী বিভাগের মধ্যে। আরও তো আমাদের জুডিশিয়াল, ওইগুলি বাদ দিলাম। সো এইখানে যখন আপনার প্রধানমন্ত্রীকে আমাদের আর্মড ফোর্সেসের লোকজন C-130-তে নিয়ে, হেলিকপ্টার C-130-তে নিয়ে অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ওনাকে আরেক দেশে ফর সিকিউরিটি রিজনস রেখে এসেছে। বলেছে আমরা প্রধানমন্ত্রীকে সিকিউরিটি দিতে পারছি না, আপনারা কি একটু হেল্প করেন, আমার প্রধানমন্ত্রীকে আপনারা এখানে আনতে চাই। আর্মি চিফের সাথে কথা বলেছে, সব সিকিউরিটি এজেন্সিজের সাথে কথা হয়েছে, ওনাকে নিয়ে গেছে। আর যখন উনি গেছেন C-130 ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল যেন প্লেনটি আইডেন্টিফাই না হয়। ইন্ডিয়াতে যাওয়ার পর ট্রান্সপন্ডার ওপেন করা হয়েছে এবং ওই এয়ারক্রাফটটা 2টা ইন্ডিয়ান এয়ারফোর্সের জেট এসকর্ট করে নিয়ে গেছে, দিল্লিতে নামিয়েছে। সেখানে অজিত ডোভাল ইউনিয়ন মিনিস্টার হিসাবে, ইন্ডিয়ান ইউনিয়ন মিনিস্টার হিসাবে ওনাকে রিসিভ করেছেন। তখন থেকে উনি আছেন সেখানে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চুপ্পু সাহেব আছেন, চুপ্পু সাহেবকে তো 12th পার্লামেন্ট ইলেক্ট করেছে বা 11th পার্লামেন্ট, হোয়াট এভার। উনি তো 12th পার্লামেন্ট, উনি তো ইলেক্টেড প্রেসিডেন্ট। সংবিধানে যেভাবে বলা আছে ওইভাবে উনি কিন্তু ইলেক্টেড রাষ্ট্রপতি বাংলাদেশের। এখন আপনি যখন উনি চলে গেলেন
তখন আপনার একটা ইনস্টিটিউশন শুধু ছিল ওই নির্বাহী বিভাগের মধ্যে, বিকজ দুইটা ইনস্টিটিউশন নাই, প্রধানমন্ত্রী নাই, ক্যাবিনেট নাই। ওকে, জি এই যে উনি যে ছিলেন তখন এন্টায়ার নির্বাহী বিভাগ যেটা ছিল সেটা ওনার কন্ট্রোলে চলে গেল, যেটাকে আমি ইংলিশে বলেছি যে দি অফিস অফ দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ সাবসিউমড ইনটু দি অফিস অফ দি প্রেসিডেন্ট। ওই হিসাবে উনি কাজ করেছেন। বাট যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে, ওনার বিরুদ্ধে অনেক কথাবার্তা লোকজন বলেছিল তখন বা এখনও বলে, আর্মি ওনাকে তখন সাপোর্টটা দিয়েছে। অন দ্য স্ট্রেংথ অফ দি আর্মি অ্যান্ড দ্য আর্মড ফোর্সেস উনি কিন্তু তখন কাজ করেছেন, যেভাবে বলা হয়েছে বা যেভাবে রিকোয়েস্ট করা হয়েছে, পার্লামেন্ট ডিসলভ করা, অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, 106-এর রেফারেন্স নেওয়া, এইগুলি তখন উনি করেছেন। সো হোয়াট রং হ্যাজ হি কমিটেড? প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার আগে কী করেছেন না করেছেন, দ্যাটস ইজ পার্সোনাল ম্যাটার, ওইটা আমি জানিও না, ওইটা নিয়ে আলাপও করতে চাই না। কিন্তু প্রশ্ন হচ্ছে দ্যাট এজ প্রেসিডেন্ট উনি ওনার কার্যকাল যদি উনি কিছু করে থাকেন, ইউ ক্যানট চ্যালেঞ্জ ইট। জি, আমি ফিরবো আপনার কাছে। আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশন। ফিরবো আপনার কাছে। জনাব সোহরাব হোসেন, আপনার কাছে একটু ফিরতে চাই। গুঞ্জন রটেছিল যে রাষ্ট্রপতি বিদেশে বসে চিকিৎসা নেওয়ার সময় তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছিলেন, এমন একটা গুঞ্জন কিন্তু চলছে। মানে তার এই পদত্যাগের পেছনে কি আসলে সেই কারণটি হতে পারে কিনা, কি মনে হয় আপনার? না, গুঞ্জন, ধন্যবাদ এবং সহ আলোচক দুজনকে শুভেচ্ছা। গুঞ্জনের ভিত্তিতে তো কোনো কিছু হওয়া উচিত না। মানে গুঞ্জনটা সত্য কিনা এটি যাচাই করতে হবে প্রথম। হ্যাঁ, সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলাম কোনো কোনো সংবাদ মাধ্যমে এসেছে যে তিনি লন্ডনে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, কিন্তু বলেছেন কিনা এবং বঙ্গভবন থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি থাকাকালে তিনি এটা কিন্তু অস্বীকার করেছেন, নাকচ করেছেন যে এটা ভিত্তিহীন। এরপর অন্য কেউ কিন্তু এটা চ্যালেঞ্জ করেনি তাকে, যে উনি করেছেনই। এবং সেক্ষেত্রে সরকারি প্রশাসন যন্ত্র, গোয়েন্দা সংস্থা বা যারা এটি করেছেন তাদেরই দায়িত্ব যে তিনি কথা বলেছেন কি বলেননি এটাই পরিষ্কার করা। এই না হলে আপনি যেটা বলেছেন এই গুঞ্জনের ভিত্তি থেকে তাকে পদত্যাগ করতে হলো, আমার মনে হয় না। এ কারণে তিনি কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ের শেষ দিকে একটি বিদেশি রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলেন, বলেছিলেন যে যখনই বলবেন তখনই তিনি পদত্যাগ করবেন। একটা প্রথমত হচ্ছে যে তিনি খুব স্বস্তিতে নেই, এটা বলেছিলেন। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচিত সরকার যখন তাকে বলবে তখন তিনি পদত্যাগ করবেন। আর তার একটি কারণ যেটি মহসেন ভাই বললেন যে সাংবিধানিক বিষয়। এখন যারা রাষ্ট্রপতিকে বিচার চাইছে, তো রাষ্ট্রপতির বিচার চাইতে পারেন না। রাষ্ট্রপতি হওয়ার আগে তার কর্মকাণ্ডের জন্য যদি বিচারের দাবি করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে যারা তাকে অপসারণের দাবি তুলেছেন, আন্দোলন করেছেন, তারাই কিন্তু আবার তার অধীনেই শপথ নিয়েছেন। সুতরাং দুটো বেশ সবিরোধী। এখন এটি তো আগেই ধরে নেওয়া হয়েছিল যে বিএনপি বা যে দলই নির্বাচিত হওয়ার পর, ক্ষমতায় আসার পর তারা তাদের সুবিধাজনক, তাদের পছন্দের রাষ্ট্রপতি চাইবেন। মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকেও তার পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো আপত্তি ছিল না। এখন এক্ষেত্রে বিএনপি সুবিধাজনক সময়টাই বেছে নিয়েছে। এক্ষেত্রে অনেকে বলা হয় যে আগামী তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতি কে থাকবেন, যদি অন্য রাষ্ট্রপতি থাকবেন না এই সংসদে নির্বাচিত রাষ্ট্রপতি থাকবেন, এরকমও একটি বিবেচনা তাদের থাকতে পারে। তা আমি মনে করি যে আমাদের রাষ্ট্রপতির আগমনটা, মানে মোহাম্মদ শাহাবুদ্দিনের আগমনটা কিন্তু বেশ বিস্ময়কারী ছিল, যে ওই সংসদ, দ্বাদশ জাতীয় সংসদ, তাকে নির্বাচিত করবেন রাষ্ট্রপতি, এর এক ঘন্টা আগেও কেউ এটা জানতেন না। বরং তার যাওয়াটাই স্বাভাবিকভাবে তিনি যেভাবে চেয়েছেন সম্মানের সাথে গিয়েছেন মনে করি। কারণ তাকে হয়তো বলা হয়েছে যে আমি ফিরবো এই বিষয় নিয়ে, আমি আপনার কাছে আরও একবার ফিরবো। দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। স্বাগত আপনাকে কালার কন্ট্রি স্টুডিওতে। জনাব রহমতুল্লাহ, আমি আপনার কাছে একটু জানতে চাই, আর এই যে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তার এই পদত্যাগ
যদিও দেরিতে হয়েছে, অনেকে বলছে যে জামায়াতের আমির বলছেন যে তার এই বিদায়ের মধ্য দিয়ে জাতির উপর থেকে আসলে কালো ছায়া দূর হয়ে গেছে। মানে জাতির উপরে কি আসলে কখনো কালো ছায়া ছিল কিনা, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে কালের কণ্ঠের দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার দুজন সম্মানিত আলোচক। দুইটা প্রশ্ন তো, এটা হচ্ছে যে আমি দুজন সম্মানিত আলোচকের আলোচনা শুনছিলাম মনোযোগ সহকারে। প্রথমত, তিনি নির্বাচিত ছিলেন একটা পার্লামেন্টে নিয়ম অনুযায়ী। এরপরে 5ই আগস্টের যে প্রেক্ষাপট বড় ভাই বড়টা করলেন, এরপরে কিছু দাবি দাওয়া এসেছিল যে তাকে পদত্যাগ করতে হবে। পরবর্তীতে সোহরাব ভাই বললেন যে যারা দাবি দেওয়া করেছে তারা কিন্তু আবার তার অধীনে শপথ গ্রহণ করেছে। সেই সময়টায় দেশের কোনো সাংবিধানিক সংকট যাতে তৈরি না হয়, সেই কারণে আমি মনে করব যে কারণেই হোক রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব তিনি পালন করেছেন। সেখানে নিয়ম অনুযায়ী একটি নির্বাচিত সরকার আসার আগে এবং পরে তিনি তার যেভাবে দায়িত্ব পালন করা উচিত সেইভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। বড় ভাই যেটা বলেছেন যে হ্যাঁ আগে কি হয়েছে কি করছে, বা সোহরাব ভাই যেটা বললেন যে 1 ঘন্টা আগেও কেউ জানতো না, তাকে যেই বিবেচনায় রাষ্ট্রপতি করা হোক, দলীয় সরকার দলের বিবেচনায় রাষ্ট্রপতি নির্বাচন করে, এটা আমাদের দেশের সংস্কৃতি। কিন্তু আমি মনে করি যে 5ই আগস্টের যে প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটে তিনি সাংবিধানিক দায়িত্বটা পুরোপুরি পালন করেছেন। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকার, কালকে তার নিজের একটা কল রেকর্ড বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে কালকের, জি আমরা দেখেছি সেটা, এবং সেটা তিনি বলেছেন যে আমি সাংবিধানিক সংকট যাতে না হয় সেই চেষ্টাটা আমি করেছি, এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনে উনি সহায়তা করেছেন, এবং আপনার আদালতের সঙ্গে পরামর্শ করে যা যা করা দরকার সেটা তিনি করেছেন। এই জায়গাটায় তিনি যদি না করতেন তাহলে বরং সাংবিধানিক সংকট তৈরি হতো। এবং আমি মনে করি তিনি সম্মানজনকভাবে বিদায় নিয়েছেন, এবং কালকে যা পদত্যাগের যে চিঠি, পিছনে যে যাই বলুক না কেন তার চিঠিতে স্পষ্টতই লেখা আছে ওনার শারীরিক কন্ডিশনগুলো লেখা আছে, এবং স্বাস্থ্যগত কারণ দেখেই তিনি পদত্যাগ করেছেন। এখানে অন্য কিছু খোঁজাটা আসলে আমি মনে করি না খুব বেশি প্রয়োজন আছে। কিন্তু বিরোধী দল থেকে তো বলছে দল যে যেটা বলেছে, শারীরিক অসুস্থতা দেখাচ্ছেন মূলত সেফ এক্সিট পাওয়ার জন্য। মানে আসলে কি তাই? না, একজন লোক যদি আপনার দায়িত্ব পালন করেন সঠিকভাবে, সেখান থেকে তার সেফ এক্সিট পাওয়াটা কোনো অন্যায় কিছু তো আমি দেখি না। আপনি যদি মনে করেন যে তার দায়িত্ব পালন করে কোনো অন্যায় আছে বা তার আগের কোনো অপরাধের জন্য আপনি তাকে বিচার করবেন, সেটা যে কোনো নাগরিক বিচারের সাংবিধানিক আওতার মধ্যে যদি থাকে, সে যে কোনো নাগরিকই আপনি বিচার করতে পারেন। কিন্তু বিরোধী দল যেটা করতেছে সেটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। তারা একদিকে তার কাছ থেকে ঠিকই শপথ গ্রহণ করেছেন, পরিপূর্ণ শপথ নিয়েছেন, এবং উপদেষ্টারাও শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পরে তারপর তাকে মানে উস্কিয়ে দেওয়া, রাস্তায় কিছু লোকজনকে উস্কিয়ে দেওয়া হয়েছিল একটা সাংবিধানিক সংকট তৈরি করবার জন্য, বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল, আমি এখনো মনে করি সেটা। আজকের প্রেক্ষাপটে একটা স্থিতিশীল অবস্থায় উনি ওনার শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, এটাই সামনে রাখতে চাই। আর বিরোধী দল যেটা, সেটা রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু দেশকে সংকটে ফেলে যারা রাজনীতি করতে চান তারা দেশপ্রেমিক কিনা সেটা আমাদেরকে আগে ভাবতে হবে। ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে। জনাব মহসিন রশিদ, আপনার কাছে একটু ফিরতে চাই। জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ যেটা বললেন যে বিরোধী দল যেটা করছে সেটা ডাবল স্ট্যান্ডার্ড। মানে তারা তো এক সময় এই রাষ্ট্রপতির অধীনেই শপথ নিয়েছিলেন, আবার এখন বলছেন যে এই রাষ্ট্রপতিকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে। আসলে আইন কি বলে? ইউসি, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, বিএনপি তখন যে সংকটের কথা বলেছিল রাষ্ট্রপতির ব্যাপারে, যখন এরা ডিমান্ড করছিল যে ওনাকে, বিএনপি তো সঠিক কাজ করেছে তখন। কিভাবে? আল টেল ইউ। ধরেন, লেট আস অ্যাসিউম, ধরে নেই যে রাষ্ট্রপতি তখন আর্মির সাথে মিলে বলতেন যে আমি থাকবো না, আই এম রিজাইনিং, আমি বাইরে চলে যাব। ঠিক আছে, যদি এটা বলতো তাহলে ওই যে জায়গাটা, তাহলে আপনি কোথায় থাকতেন? আপনার তো পুরা নির্বাহী বিভাগ নাই। ইউ আন্ডারস্ট্যান্ড? জি। তখন আপনার বিএনপি কিছু করার ছিল, বিকজ পার্লামেন্ট ডিসলভ করিয়ে দিয়েছেন আপনারা, ইলেকশন করতে পারছেন না।
আপনার স্পিকার নাই, স্পিকারের অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব আসিফ নজরুল নিয়েছে, মনে আছে তো এই জিনিসগুলি। So, আপনি কার কাছে রাষ্ট্রপতি রিজাইন করবেন, কে অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়, বিকজ নিয়ম তো এখন যেটা হাফিজ সাহেব অ্যাক্টিং প্রেসিডেন্ট, পার্লামেন্ট একজনকে ইলেক্ট করবে, হাফিজ সাহেব আবার স্পিকার হিসাবে থাকবেন, বিকজ ওইভাবেই আমাদের ওথটা ওইভাবেই করা আছে। কিন্তু এই জন্য অ্যাক্টিং প্রেসিডেন্ট কোনো শপথ নেয় না, আর স্পিকার হিসাবে যখন শপথ নেয় ওর মধ্যেই এই জিনিসটা আছে, ঠিক আছে। তো সংকট হতো না তাহলে কি হতো? তাহলে দি অনলি থিং ইজ দ্যাট দি আর্ম ফোর্সেস উড সে দ্যাট আমরা ক্ষমতা নিয়ে নিলাম। আপনার কিসের ইন্টারিম গভর্নমেন্ট হতো, কিসের কি হতো? তো যে বোকার মতন কথা বলে জামাত, সো হি ইজ রাইট ইন সেইং ডাবল স্ট্যান্ডার্ড। আমি তো বলবো কোনো স্ট্যান্ডার্ডই না, দে হ্যাভ নো স্ট্যান্ডার্ড, তারা জানেও না, তারা বোঝেও না। আমি যখন 106টা চ্যালেঞ্জ করেছি, এখনও চ্যালেঞ্জের মধ্যেই আছে, বিকজ আজ 8 মাস হয়ে গেল কোনো রায় দিতে পারে নাই। তখন ওদের শিশির মুনির, দের লিডিং লয়ার অফ জামাত, সে বলেছিল, এটার অনেক ক্লিপস আছে, যে এক না এক সময় 106 উঠবে। কোথায় বলেছিল? ওই যে ইলিনয়ের প্রফেসরের যে কমিশন বা কমিটি যেটা ছিল ওইখানে, এই ক্লিপটা ভাইরাল হয়েছিল সবখানে। যখন 106 হচ্ছে তখন ওইটা গিয়ে অপোজ করেছে। ইউ সি, সো হোয়াট ডু আই সে অ্যাবাউট দেম? ওদের সম্বন্ধে তো বলতে গেলে অনেক কথা বলতে হবে, অনেক ইতিহাস আছে, ঠিক আছে। সো আই থিঙ্ক জামাত, বিএনপি ওয়াজ রাইট ইন সেইং সংকট হবে। আজকেও বিএনপি ইজ রাইট, উনি চলে যাচ্ছেন। এখন কি জামাত কি চায়? যে ওনার এক্সামিনেশন করবে নাকি, মেডিকেল টেস্ট বিরোধী করবে? দল থেকে চাওয়া হচ্ছে যে তাকে অনন্ত বিলম্বে গ্রেপ্তার করে, কোন দুঃখে? তাকে গ্রেপ্তার করা, মানে কোন আইনে দুঃখে? এই ধরনের কোনো সুযোগ আছে কোন কিনা? দুঃখে? কোনো সুযোগ নাই। অ্যাজ রাষ্ট্রপতি আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশন টোটাল প্রোটেকশন দিচ্ছে, সিভিল আর ক্রিমিনাল দুইটার থেকে প্রোটেকশন দিচ্ছে। উনি আগে রাষ্ট্রপতি হওয়ার আগে যেটা করেছে ওই প্রোটেকশনটা নাই 51-এ। যদি কোনো কাউকে খুন করে থাকে, কাউকে মেরে থাকে, তাহলে ওইটার বিচার ওর ওইভাবেই হবে। কিন্তু এই বলা মানে একটা পলিটিক্যাল নিয়ে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে একজন রাষ্ট্রপতি বিদায় নিচ্ছে সম্মানের সাথে, এই সম্মানটা তো দেশের সম্মান। আমরা যদি ইনস্টিটিউশনসগুলিকে সম্মান না করি তাহলে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দ্যাট ইজ হোয়াট জামাত ইজ ডুইং। ধন্যবাদ।